নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকের বাছাই করা সবথেকে বড় 25টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশ। দিল্লির বিস্ফোরণে অন্তত 8 জনের মৃত্যু, আহত বহু। দুর্গাপুর কাণ্ডে 1 মাস পর চার্জশিট গঠন আদালতের। লাল সিগন্যালের কাছে আসতেই সর্বনাশ, দিল্লির ফিদায় হামলার তত্ত্ব জোরালো শাহী মন্তব্যে। জঙ্গি হামলায় যুদ্ধে সামিল বলেছিলেন মোদি, রাজধানী রক্তাক্ত হতে কি বলছেন প্রধানমন্ত্রী। আজও ভোটার নন স্বাধীনতা সংগ্রামী, এসআইআর আবহে প্রশ্নের মুখে কল্পনা বসুর নাগরিকত্ব। মতুয়া ঠাকুরবাড়িতে অনশন মঞ্চে অসুস্থ আরও 3, ফের কটাক্ষ শান্তনুর। দিল্লির বিস্ফোরণের পরে হাই অ্যালার্ট কলকাতায়, সমস্ত থানা সতর্ক করল লালবাজার। আবেদন 10 দিনে খতিয়ে দেখার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রকে, স্বস্তিতে সিএএ আবেদনকারীরা। কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা টাকায় বাংলার বাড়ি বানিয়ে দিয়েছে রাজ্য, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। টিএমসি বিজেপি মমতাকে বাঁচাচ্ছেন মোদি শাহ, শিকার আশঙ্কিত সঙ্গের। 8000 অতিথি ঢুকতে হয়েছে কোড স্ক্যান করে, মহুয়ার রিসেপশন ঘিরেও বিতর্ক। অসমে ফের উচ্ছেদ 588টি বাড়ি, বেশিরভাগটাই বাঙালি মুসলিমদের। 2002 সালে ভোটার তালিকায় নাম নেই আপনার, কোন কোন নথি হাতের সামনে রাখবেন। তৃণমূলের ক্যাম্প থেকে এসআইআর এর ফর্ম ফিল আপ করলেই সর্বনাশ, খবর পেয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন শুভেন্দু। দ্বিতীয় দফা ভোটের তোড়জোড়ে শেষ বিহারে, সিল নেপাল সীমান্ত, 25 বছর ভোট এই গ্রামে। মোদি জামানায় প্রথমবার বড় বিস্ফোরণে কাঁপল দেশ। 26-এর ভোট বিজেপি জিতলে বাংলায় ফিরবে টাটা, প্রতিশ্রুতি শুভেন্দুর। বললেন গুড এম ব্যাড এম এর কথা, কারা তারা। সংকটজনক ধর্মেন্দ্র, রাখা হয়েছে ভেন্টিলেশনে, তড়িঘড়ি হাসপাতালে পৌঁছালেন হেমা মালিনী। হামলা হতে পারে রাম মন্দিরেও, দিল্লি রক্তাক্ত হতেই লাল সতর্কতা উত্তরপ্রদেশ জুড়ে। ছুটির দিনে নামলো পারদ, জাঁকিয়ে শীত কবে, আবহাওয়ার বড় খবর। ফল প্রকাশের পরেও অনুপস্থিত পরীক্ষার্থী, জেলে আব্দুল সাত্তার, হাইকোর্টে মামলা। চিকিৎসায় গাফিলতি, বিরাট অঙ্কের বিল, কলকাতায় এই হাসপাতালে লাইসেন্স বাতিলের ঘিরে নির্দেশ কমিশনের। কেন্দ্রের কাছে প্রশংসা পেল রাজ্যের আরও এক প্রকল্প। বাঁশ লাঠি লোহার রড নিয়ে কেষ্ট কাজল অনুগামীদের সংঘর্ষ, চলল ইট বৃষ্টি, তপ্ত শিউরি। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবরগুলি। ভর সন্ধ্যার বিস্ফোরণে কেঁপে উঠেছে দিল্লি। জোড়া গাড়িতে বিস্ফোরণের জেরে একাধিক মৃত্যুর খবর সামনে আসছে। দাঁড়িয়ে থাকা 2টি গাড়িতে বিস্ফোরণের সূত্রপাত, আর তার জেরে একের পর এক গাড়ি, অটোরিকশা, বাইকে আগুন লেগে যায়। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সব। শেষ পাওয়া খবর অনুযায়ী অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে, সংখ্যাটা 20-র বেশি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের তরফে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের গাড়ি থেকে দোকান সবই কেঁপে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সন্ধ্যার পর সেখানে 3 ধরনের জায়গা থাকে না, তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেছেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। এনআইএ, এনজিএফ, স্নিপার ডগ নিয়ে পৌঁছেছে পুলিশ। চলতি বছরের এপ্রিল মাসেই জঙ্গি হামলার ঘটনা ঘটে পেহেলগাঁওতে। ভয়াবহ হামলায় মৃত্যু হয় পর্যটকদের। সেই ঘটনার জবাব দিতে অপারেশন সিন্দুর অভিযান চালায় ভারত। এবার ফের সেই ঘটনা। 1 মাসের মাথায় দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে চার্জ গঠন করল আদালত। 10 দিনের জেল হেফাজতে শেষে অভিযুক্ত 6 জনকে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। অভিযুক্ত সহপাঠী আইনজীবী শেখর কুণ্ডুর নির্দোষ পিটিশন পেশ করে বিচারকের কাছে। তারপরে বিচারক বেশ কিছুক্ষণের জন্য চলে যান। আবার আদালতে প্রবেশ করে অতিরিক্ত দায়রা আদালতের বিচারক লোকেশ পাঠক জামিনের আবেদন খারিজ করে দেন এবং চার্জ গঠন করার নির্দেশ দেন। এদিন সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় অভিযুক্তদের সামনে তুলে ধরেন তাদের বিরুদ্ধে কোন কোন অভিযোগ রয়েছে। অভিযোগের বিরুদ্ধে ধর্ষণ এবং ষড়যন্ত্রের অভিযোগ, এর পাশাপাশি বাকি যে সকল অভিযুক্ত রয়েছেন তাদের নামে গণধর্ষণ এবং ডাকাতির অভিযোগ। একই সঙ্গে আরও একাধিক মামলার উল্লেখ রয়েছে চার্জশিটে। অন্যদিকে জানা গিয়েছে, 2য় বর্ষের ওই পড়ুয়াকে বাইরে নিয়ে গিয়েছিলেন তারই বন্ধু। তখনই চলে নির্মম অত্যাচার। অভিযোগ ওঠে গণধর্ষণ করা হয় ওই ছাত্রীকে। রক্তাক্ত রাজধানী, লালকেল্লার কাছে বিস্ফোরণে নিহত অন্তত 10, আহত বহু।
তদন্ত যত এগোচ্ছে ততই প্রকাশ্যে আসছে নতুন নতুন তথ্য। সোমবার সন্ধ্যায় এহেন ভয়াবহ ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানিয়েছেন, কোনো সম্ভাবনায় উড়িয়ে দেওয়া হচ্ছে না, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, তদন্তকারী সংস্থাগুলি দ্রুত কাজ করছে, সব দিকে খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে। সোমবার সন্ধ্যা 6:52 নাগাদ সিগন্যালের লাল বাতি দেখে একটি হোন্ডাই i10 গাড়ি ধীর গতিতে এসে থামে। তারপর আচমকাই গাড়িটিতে বিস্ফোরণ হয়। আশেপাশে থাকা অন্যান্য গাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, তদন্তে যা উঠে আসবে তা জনসমক্ষে আনা হবে। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রাতে এক্স হ্যান্ডেলে তিনি মৃতদের পরিজনদের প্রতি দুঃখ প্রকাশ করে লেখেন, আজ দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে দিল্লির বিস্ফোরণের পরে কথাও হয়েছে বলে খবর। এদিন সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনের রাস্তায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণ হয়। শেষ পাওয়া খবর পর্যন্ত বিস্ফোরণে 10 জন মারা গিয়েছেন। একাধিক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন রাতে বিস্ফোরণস্থলে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তদন্তকারীদের সঙ্গে তিনি কিছু সময় কথাও বলেন। পরে তিনি বলেন, কোনো সম্ভাবনায় উড়িয়ে দেওয়া হচ্ছে না, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, তদন্তকারী সংস্থাগুলি দ্রুত কাজ করছে, সব দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে। তিনি দিল্লির লোকনায়ক হাসপাতালে যান, পরিস্থিতি খতিয়ে দেখেন। বিস্ফোরণের পর ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় তদন্ত চালাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড। বম্ব স্কোয়াডের কুকুর নিয়ে আসা হয়। হাই অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানীতে। ঘটনায় 2 জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার এবং আটক করেছে পুলিশ। অন্যদিকে সূত্রের খবর, যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেটি মডেল হুন্ডাই i10। পরে জানা যায় ওই গাড়ির মালিককে ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক্স হ্যান্ডেলে তিনি মৃতদের পরিজনদের প্রতি দুঃখ প্রকাশ করে লেখেন, আজ দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। অপারেশন সিন্দুরের পর প্রধানমন্ত্রী বলেছিলেন, জঙ্গি হামলা যুদ্ধের সামিল, তবে দিল্লি বিস্ফোরণের ঘটনায় জঙ্গি যোগের বিষয়টি এখনও স্পষ্ট নয়। এদিন রাতে বিস্ফোরণস্থলে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তদন্তকারীদের সঙ্গে তিনি কিছু সময় কথাও বলেন। পরে তিনি বলেন, কোনো সম্ভাবনায় উড়িয়ে দেওয়া হচ্ছে না, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, তদন্তকারী সংস্থাগুলি দ্রুত কাজ করছে, সব দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে। বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই 2 জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছে সেটি মডেল হুন্ডাই i10। পরে জানা যায় ওই গাড়ির মালিককে ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সারা দেশ যারা স্বাধীন করলো তাদের পরিবারের সংশয়, নাম নেই ভোটার তালিকায়। স্বাধীনতার 78 বছর পরেও এসআইআর আবহে সামনে এলো সেই ছবি। বিপ্লবী ভূপাল চন্দ্র বসুর কাকাতো ভাই জিতেন্দ্র বসুর মেয়ে আর ঋষি অরবিন্দ ঘোষের স্ত্রী মৃণালিনী দেবীর ভাইজি কল্পনা বসু আজও ভোটার নন। বাঁকুড়ার বিকোনা ক্ষীরোদ প্রসাদ বৃদ্ধাশ্রমের এক ছোট্ট ঘরে 79 বছরের মহিলা। এখন একটাই প্রশ্ন, দেশের জন্য জেল খেটেছি তবু আজ ভোটার নই কেন? 1946 সালের 2 জুলাই কলকাতার শ্যামবাজারে দেশবন্ধু পার্কের পাশে অষ্টাঙ্গ আয়ুর্বেদ বিদ্যাসাগর হাসপাতালে জন্ম কল্পনা বসুর। দেশ তখন স্বাধীনতার ঠিক উত্তাল, কিন্তু আজ স্বাধীন দেশের নাগরিক হয়েও নিজের নাগরিকত্বের খোঁজ চালিয়ে যাচ্ছেন। যদিও বয়সের ভারে তিনি আজ ক্লান্ত। কাঁপা গলাতেই কল্পনা বসু জানান, আমার নাম খুঁজে পাচ্ছি না ভোটার তালিকায়। এই বয়সে কোথায় যাব, কাকে প্রমাণ দেব আমি বেঁচে আছি? রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া। এই প্রক্রিয়ার নাম যাচাই, ঠিকানা সংশোধন, নতুন ভোটার সংশোধন সহ একাধিক বিষয় নিয়ে ব্যস্ত প্রশাসন। কিন্তু এক্ষেত্রে প্রত্যেক ভোটারের নথি খুবই গুরুত্বপূর্ণ। বৃদ্ধাশ্রমে তত্ত্বাবধায়ক সুরজিৎ কুম্ভকার বলেন, কল্পনা দেবীর কোনো বৈধ কাগজ নেই। জন্ম সনদ, পুরনো ভোটার কার্ড, ঠিকানার প্রমাণ সব হারিয়ে গেছে বহু বছর আগে। আমরা চেষ্টা করছি তার নাম এসআইআরে অন্তর্ভুক্ত করতে, কিন্তু প্রমাণ না থাকায় কর্মকর্তারা অসহায়। তিনি আরও বলেন, প্রক্রিয়াটা যতই নিবিড় হবে তাতে কল্পনা দেবীর মতো মানুষের জন্য কোনো পথ খোলা নেই। প্রযুক্তির যুগে সবকিছুই তথ্য নির্ভর, অথচ একসময় ইতিহাস নির্মাতা মানুষের নাম আজ ডাটাবেসে নেই। কল্পনা বসুর পরিস্থিতির কথা শুনে আতঙ্কিত বৃদ্ধাশ্রমের আরেক আবাসিক নারায়ণ চন্দ্র গড়াই। বিকেলের আশা আলো পড়ছে বৃদ্ধাশ্রমের বারান্দায়। কল্পনা বসু চুপচাপ জানালার পাশে বসে আছেন, চোখ যেন হারিয়ে যাওয়ার নামের খোঁজ। তার চোখ মুখে শুধুই চিন্তার ছাপ আর একটাই প্রশ্ন, আমাদের রক্তে স্বাধীনতা, অথচ আমরাই স্বাধীন নই। এসআইআরের প্রতিবাদে মতুয়া মহাসংঘের অনশন 6ষ্ঠ দিনে পড়ল। আগেই 3 দিন অনশনকারী অসুস্থ হয়ে পড়েছিলেন, এবার নতুন করে আরও 3 জন অসুস্থ হয়ে পড়লেন। 2 জনকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হলো হাসপাতালে। এই পরিস্থিতিতে নতুন করে রাজনৈতিক বিতর্কও দেখা দিল। এদিন ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অন্যদিকে প্রসঙ্গত, বুধবার থেকে আমরণ অনশন শুরু করেছিলেন 21 জন মতুয়া গোসাই দলপতিরা। তাদের মধ্যে রবিবার 1 জনকে, সোমবার 2 জনকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়েছে হাসপাতালে। বাকি 18 জনের মধ্যে আরও 3 জন অসুস্থ হয়ে পড়লেন। তাদের রক্তচাপ অনেকটাই কমে গিয়েছে বলে খবর।
যদিও তারা অসুস্থ শরীরে অনশন চালিয়ে যাচ্ছেন বলে খবর। এদিকে এখন দিল্লি যাওয়ার আগে ফের এই অনশন নিয়ে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, রাজনৈতিক লাভের জন্য এতটা নাটক করার কি দরকার আছে? এরা তো পরোক্ষ ভারতবর্ষে জঙ্গিদের নাগরিকত্বের সমর্থন করছে। রাজ্য সরকার এটাই চাইছে জঙ্গিদের নাগরিকত্ব দেওয়া হোক, এদের নামে রাষ্ট্রীয়ভাবে মামলা করা হোক। শান্তনু ঠাকুরকে পাল্টা দিয়েছেন মমতা বালা ঠাকুর। তিনি বলেন, মতুয়াদের স্বার্থে নিজেদের জীবন বাজি রেখে গোসাই দলপতিরা অনশন করছেন, তাদের লড়াইকে নাটক বলে মনে করছেন শান্তনু ঠাকুর। শান্তনুর কথা, এরা যদি বাংলাদেশে মুসলমান রোহিঙ্গা হয় তাহলে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর থেকে বড় মা বীণাপানি ঠাকুর তাহলে কি আমিও তাহলে মুসলমান রোহিঙ্গা? তিনি আরও বলেন, আসলে 2019 সালের পর থেকে শান্তনু ঠাকুর ধীরে ধীরে নরেন্দ্র মোদী, অমিত শাহ আর RSSকে বুঝিয়েছেন বাংলাদেশ থেকে যে সকল মতুয়ারা এসেছেন তারা রোহিঙ্গা মুসলমান। দিল্লির ভয়াবহ বিস্ফোরণের পরে হাই অ্যালার্ট কলকাতায়। শহরের বিভিন্ন থানাকে সতর্ক করল লালবাজার। বিশেষ করে মেট্রো সংলগ্ন এলাকাতে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হচ্ছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে কলকাতা মেট্রোতেও। অন্যদিকে নাকা চেকিং, পেট্রোলিংয়েও জোর দেওয়া হয়েছে কথা লালবাজারের তরফে বলা হয়েছে বলে সূত্রের খবর। এমনকি কলকাতায় ঢোকা এবং বেরোনোর সময় রাস্তাতে নজরদারিতে বিশেষ জোর দিতে বলা হয়েছে বলেও খবর। শুধু কলকাতাতে নয়, রাজ্যের সমস্ত জেলায় পুলিশ সুপার এবং থানাগুলিতে অ্যালার্ট করা হয়েছে বলেও খবর। যেখানে বিস্ফোরণ ঘটেছে তার পাশেই ছিল জৈন মন্দির এবং উমাশঙ্কর মন্দির, ফলে মন্দির দুটিও হামলাকারীদের টার্গেট হতে পারে বলে মনে করা হচ্ছে। এরপরে উত্তরপ্রদেশ, মুম্বাই সহ দেশের বড় বড় শহরে হাই অ্যালার্ট জারি করেছে। নিরাপত্তায় কোনো খামতি রাখছে না কলকাতা এবং রাজ্য পুলিশও। কলকাতা হাইকোর্টে স্বেচ্ছাসেবী সংস্থায় দায়ের করা মামলা স্বস্তিতে সিএএ আবেদনকারীরা। রাজ্যে যাবতীয় আবেদন আগামী 10 দিনের মধ্যে খতিয়ে দেখার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিবের। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। সোমবার মামলাকারীদের আইনজীবী মৈনাক বসু আদালতে দাঁড়িয়ে জানান, জনস্বার্থ মামলায় সকলের কথা বলা হয়েছে। দেশ জুড়ে অন্তত 50,000 আবেদন পাঠানো হয়েছে। এই আবেদনগুলি পড়ে আছে, সেগুলির ভবিষ্যৎ কি? কেন্দ্রের এএসজি আইনজীবী অশোক চক্রবর্তী বলেন, রাজ্যকে 90 দিনের মধ্যে আবেদন পাঠাতে হয় কেন্দ্রের কাছে, কিন্তু সেটা হয়নি। রাজ্য আমাদের কাছে কিছুই পাঠায়নি। স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব এদিন আদালতে স্পষ্ট জানান, সিএএ করার কারণ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা। আগামী 10 দিনের মধ্যে এটা বিবেচনা করা হবে। যারা এই মামলার সঙ্গে যুক্ত তাদের দিকটাও খতিয়ে দেখা হবে। এদিকে এসআইআর নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নাগরিকত্বের আবেদন জানানোর নথি যেন এসআইআর এর ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়, সেই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করে একটি সংগঠন। ওই মামলাতে ডিভিশন বেঞ্চ সাফ জানায়, নাগরিকত্বের আবেদন করা মানেই কোনো অধিকার জন্মায় না। যারা নাগরিকত্বের আবেদন জানিয়েছেন তারা প্রত্যেকের বিষয়বস্তু আলাদা, ফলে জনস্বার্থ মামলায় তার বিচার করা সম্ভব নয়। যারা নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছেন তারা চাইলে আলাদা করে সমাধান খুঁজতেই পারেন। উত্তরবঙ্গে ফের প্রশাসনিক সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। ত্রাণ বিতরণ, ভেঙে পড়া সড়ক এবং সেতুর পুনর্নির্মাণ সব বিষয়ে রিপোর্ট খতিয়ে দেখেছেন তিনি। পাশাপাশি যে সমস্ত পরিবার প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন হয়েছেন তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড়। রাজ্য সরকারের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় তহবিল নয়ছয় করছে রাজ্য সরকার, অভিযোগ শুভেন্দুর। শনিবার কলকাতার সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম পরিবর্তন করে নিজেদের কৃতিত্ব দেখানোর চেষ্টা করছে এবং কেন্দ্র থেকে প্রাপ্ত তহবিলের অপব্যবহার করছে। সোমবার সেই সুরে আক্রমণ শানিয়ে তিনি আবারও বলেন, এই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের নাম বদলে দিচ্ছে আর সেই সঙ্গে অর্থনীতির নয়ছয় করছে। বিরোধী দলনেতার দাবি, পশ্চিমবঙ্গ বিধানসভার ইচ্ছাকৃতভাবে ক্যাগের রিপোর্ট পেশ করা হচ্ছে, কারণ রাজ্য সরকার জানে কেন্দ্রীয় নিরীক্ষায় বেরিয়ে আসবে বিপুল দুর্নীতি। বাংলার বাড়ি আসলে প্রধানমন্ত্রী আবাস যোজনার নকল, বললেন শুভেন্দু। শুভেন্দু এদিন অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী এখনও উত্তরবঙ্গে যা বাড়ি তৈরির এক প্রকল্প চালু করেছেন যার নাম বাংলার বাড়ি। বিজেপি বিধায়ক আরও অভিযোগ করে বলেন, তৃণমূলের একাধিক নেতা এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি করেছেন। বিপর্যয় মোকাবিলা তহবিলে টাকা অন্য খাতে, দাবি শুভেন্দুর। বিরোধী দলনেতার অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পের অর্থ আসলে ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের বরাদ্দ ফান্ড থেকে দেওয়া হচ্ছে, তার নিয়ম বিরুদ্ধ। তার দাবি, 1347 কোটি টাকা এইভাবে অন্য দপ্তরে সরানো হয়েছে। 5960 কোটি টাকা দিয়েছে কেন্দ্র, তার মধ্যে 3978 কোটি টাকা ইতিমধ্যেই রিলিজ হয়েছে। সেই টাকার 134 কোটি অন্য খাতে খরচ করেছে মমতার সরকার। এটা বেআইনি। মমতা ব্যানার্জি সহ তৃণমূলকে রক্ষা করছে নরেন্দ্র মোদী, অমিত শাহ প্রবন্ধ লিখে তা স্বীকার করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। RSS এর দক্ষিণবঙ্গ প্রান্তের সহপ্রচার প্রমুখ শিবেন্দ্র ত্রিপাঠী। দীর্ঘদিনের স্বয়ংসেবক, বাংলা ভাষায় প্রকাশিত সংঘের মুখপাত্র। গত 3রা নভেম্বর সংখ্যায় একটি প্রবন্ধ প্রকাশ করেছেন ত্রিপাঠী। তৃণমূল বিজেপির বোঝাপড়ার কথা বারবার CPIM বলেছে, এখনো বলছে। রাজ্যের বিভিন্ন সভায় ভাষণ দিতে উঠে গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার ঘোষণা করেছেন যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা মন্ত্রীদের শাস্তির ব্যবস্থা করবে সরকার। কিন্তু গত 11 বছরে রাজ্যের মানুষের অভিজ্ঞতা হলো সারদা, নারদ, স্টিং অপারেশন, চাকরি চুরির মতো প্রতিটি দুর্নীতি তদন্তে তৃণমূল নেতা মন্ত্রীদের কোনো শাস্তি হয়নি।
অন্যদিকে আরও কি লেখা আছে, ত্রিপাঠী লিখেছেন, হতভাগ্য বাঙালিকে তবে কে বাঁচাবে? আমাদের এক নেতা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি তুড়ি মেরে অশান্ত কাশ্মীরকে নিমেষে ঠান্ডা করে দিতে পারেন, তো অন্যদিকে এক নিমেষে মাওবাদীদের পলকে পৌঁছে দিতে পারেন জমের দক্ষিণ দুয়ারে। আর সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি কারণে তিনি জানিয়েছেন আজও নিশ্চুপ? রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক খারাপ অবস্থা, দুষ্কৃতীদের বেড়ে চলা তাণ্ডব রাজ্যের মানুষের কাছে গুরুত্বপূর্ণ সংকট হয়ে উঠেছে। কিন্তু মোদী অমিত শাহ অনুযায়ী রাজ্য বিজেপি নেতারাও এই বিষয়ে কোনো জোরালো বক্তব্য হাজির করতে পারেননি। যেমন আরজিকর হাসপাতালের ট্রেনি চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ খুনের ঘটনাতে অভিযুক্ত তৃণমূল ঘনিষ্ঠদের বিরুদ্ধে গ্রেপ্তারের কোনো চেষ্টাই করেনি সিবিআই। স্বভাবতই ত্রিপাঠীর ওই প্রবন্ধক আরও সামনে এসেছে ভোটের প্রশ্ন লেখা হয়েছে, তবু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চুপ কেন? পশ্চিমবঙ্গে কি ভারতের বাইরে? কেন্দ্রীয় নেতারা বলছেন এই বিরুদ্ধে মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। এই প্রশ্ন রাজ্যের আরও মানুষের। তবে এই প্রবন্ধের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল আদতে নন্দীগ্রামের বাসিন্দা শিবেন্দ্র ত্রিপাঠীকে। তিনি নিজস্ব ব্যাখ্যায় উপস্থিত করতে গিয়ে বলেছেন, আমি মনে করছি রাজ্যের এই দুরবস্থার সময় বিজেপি পরিচালনাধীন কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা নেওয়ার কথা ছিল তা তারা নিচ্ছেন না। মানুষও তাই মনে করছেন, তাই আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।